প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজ যে বিষয়টির উপর আলোচনা হবে তার শিরোনাম আলোচনায় অন্তর্বর্তী সরকারের 1.5 মাসের পথ চলা। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এরপরে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকমুল বড়ুয়া। এই দুই অতিথির সঙ্গে কথা বলবো আজকের নির্ধারিত বিষয়, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। অনেকটাই শান্ত 3 পার্বত্য জেলা, তবে এখনো আতঙ্ক কাটেনি। সড়ক ও নৌপথ অবরোধের সাজেকে আটকা পড়েছে অনেক পর্যটক। পাহাড় অশান্ত করতে একটি পক্ষের ইন্ধন দেখছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। নিষ্ক্রিয় পররাষ্ট্রনীতি নয়, দেশের স্বার্থে সরকার সোচ্চার, বলেছেন পানি সম্পদ উপদেষ্টা। ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে সঠিক পথে রয়েছে সরকার। বৈশাখী টেলিভিশনকে বিশেষ সাক্ষাৎকারে বলেছেন উপদেষ্টা ফরিদা আক্তার। অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের লোক দেখছেন বিএনপি নেতারা। ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকে নানা সমস্যা তুলে ধরেছেন মির্জা ফখরুল। এবং প্রায় 3 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু। ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। সেশন জট কমাতে উদ্যোগ চায়। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের 1.5 মাসের পথ চলা। 1.5 মাস পূর্ণ হলো এবং অন্তর্বর্তী সরকারের এই মেয়াদকাল নিয়ে আমরা এর আগেও কথা হয়েছে এবং সেই অনুষ্ঠানে আপনারা অতিথি হিসেবে থেকেছেন এবং আপনারা ছাড়াও আরও অন্যান্য অতিথিদের সঙ্গেও কথা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই আজকেরই আলোচনার আয়োজন। আমরা একটি উপলক্ষ্য সামনে রেখে, সেটি হচ্ছে 1.5 মাস। মানে 1.5 মাসটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করে বা একটা ল্যান্ডমার্ক ধরে সেরকম নয়, আমরা এই সময়টা একটা পর্যালোচনা করবার জন্য এই আলোচনার আয়োজন। এবং এই একই উপলক্ষে আমাদের প্রতিবেদক কথা বলেছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার সঙ্গে, এবং তার কাছ থেকে আমরা কিছু কথা শুনেছি। সেই প্রতিবেদনটা একটু দেখবো এখন, তারপরে ফিরছি আপনাদের সঙ্গে আলোচনায়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের গুরুদায়িত্ব এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের ওপর। নতুন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার মনে করেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঠিক পথে এগুচ্ছেন তারা। তাঁর মন্ত্রণালয় ও সার্বিকভাবে সরকারের কার্যক্রম নিয়ে বৈশাখী টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন, বিগত সরকারের সময়ে কেবল গণতন্ত্র নয়, সরকারের জবাবদিহিতা আর মানুষের বাকস্বাধীনতাও উপেক্ষিত ছিল। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য জবাবদিহিতার সাথে দেশকে এগিয়ে নেয়া। 15 বছর একটা বিশাল অন্ধকার যুগ হিসেবে গেছে আমার মনে হয়। কি তারা মনে করেছে আমি একটা ক্ষমতায় আছি এবং ক্ষমতায় থাকা মানে আমি দেশের কথা না ভেবেও আমরা নিজের মতো করে অনেক কিছু করতে পারবো। দেশের মানুষ কিছু পাবে কি পাবে না সেটা কিন্তু আমাকে ভাবতে হবে না, জবাবদিহিতাটাকে আমি ভাবি নাই। উপদেষ্টা বলেন, তারা এমনভাবে কাজ করতে চান যেন পরবর্তী নির্বাচিত সরকার প্রশ্নহীনভাবে তাদের রেখে যাওয়া কাজ এগিয়ে নিতে পারে। জবাবদিহিতার জায়গা থেকে আমরা আসছি। আমরা জাস্ট সিভিল সোসাইটি হিসেবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হয়নি, দায়িত্ব আরো বেশি। আমি প্রশ্নবোধক কোনো কাজ রেখে যেতে চাই না। আমরা চাইবো যে নির্বাচন যখন হবে তখন আমরা যদি ভুল কাজ না করে থাকি, আমরা যদি সঠিক কাজ করে থাকি, তাহলে তাদের দায়িত্ব হবে সঠিক কাজগুলোকে এগিয়ে নেবেন। নিজের মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তার পরিকল্পনা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, ডিম, দুধ, মাছ, মাংস কিনতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিনের সিন্ডিকেট আর দলীয়করণে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ডিমের দাম কেন বাড়বে, মাংসের দাম কেন বাড়বে? এটা সিন্ডিকেট ছিল বলে প্রতিটা জায়গায় যে চাঁদা দিতে হয় সেগুলো কিন্তু দলীয় মানুষ ছিল। সিন্ডিকেটের মধ্যে আমরা মন্ত্রীদের নাম পাচ্ছি, ওই কারণেও কিন্তু কিছু করা যায়নি। জিনিসপত্রের দাম মানুষের নাগালে রাখা এবং তাদের মানসম্মত পুষ্টি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন বলে জানান ফরিদা আক্তার।
আমরা দেখছিলাম প্রতিবেদনটি, যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। প্রথমেই আসছি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে 1.5 মাস বা এই সরকারের পথ চলার এ পর্যন্ত সময়কাল সম্পর্কে আপনার একটু মূল্যায়ন শুনুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমার পাশে দাদা বসে আছেন, খুব ভালো আলোচনা করেন, এবং দর্শক শ্রোতা যারা শুনছেন গভীর রাতে, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। লাস্ট কথাটা দিয়ে শুরু করি। এই উপদেষ্টা ফরিদা আক্তার তার দৃষ্টিকোণ থেকে তিনি সঠিকভাবেই বলেছেন। বিকজ একটা দেশের গণতন্ত্র, মানবাধিকার, বিচার ব্যবস্থা, এর সাথে একটা অর্থনৈতিক অবস্থা জড়িত। তো তিনি বলেছেন বিগত সরকার এই দিকগুলো চিন্তা করেন নাই, না চিন্তা করে সিন্ডিকেটের মাধ্যমে দেশ পরিচালনা করার কারণেই সমস্ত জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। আমিও এটা বিশ্বাস করি। এখন কথাটা হচ্ছে গত 1.5 মাস। দেখুন, এর আগে স্বৈর শাসকের পতন হয়েছে, আইয়ুব খানের পতন হয়েছে। পতন হওয়ার পরে 9 মাস আমরা যুদ্ধ করে একটা দেশ পেয়েছি, স্বাধীনতা। তারপরের অবস্থাগুলো খুব সুখকর নয়। 9 বছর আর এক স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হয়েছে। তো কী কারণে আন্দোলন করতে হয়েছে? গণতন্ত্রের জন্য। অর্থাৎ গণতন্ত্র তিনি বন্দি করে ফেলেছিলেন। উন্নয়ন তিনি বলতেন যে আমি যে উন্নয়ন করছি সেই কারণে মানুষ আমাকেই সমর্থন করে। কিন্তু দেখা গেল যে না, বাংলাদেশের মানুষ তাদের অধিকারকে বেশি প্রায়োরিটি দেয়। তো তিনি এই সব দিকগুলো বিচার বিশ্লেষণ করতে ভুল করেছিলেন, যে কারণে পরবর্তীতে তাকে পদত্যাগ করতে হলো। এবং সেই যুগের পদত্যাগটা ছিল ভিন্ন ধরনের। তিনি একটা সিস্টেমের মধ্যে দিয়ে শাহাবুদ্দিন সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। কিন্তু এইবারে যে ফ্যাসিস্ট সরকারের যে পতনটা হয়েছে, এটা কিন্তু খুব সুখকরভাবে হয় নাই। তার কারণ অনেক মায়ের কোল খালি করা হয়েছে। এটা ঠিক ওই 71 সনের যুদ্ধের মতো না যে বিদেশিদের সাথে যুদ্ধ করছি। এটা আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের আইনশৃঙ্খলা বাহিনী আপনার এই কোমলমতি শিশুদেরকে হত্যা করেছে। তারপরে আমরা সকলেই দেখেছি যে মেরে তারপর ট্রাকে উঠে আবার ট্রাক থেকে রাস্তার পারে ফেলে দিয়েছেন। এইটা কিন্তু ওই সময় করতেন আরেকটি দেশের, পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী বলেন এবং আমাদের দেশের রাজাকার বাহিনী বলেন, তারা এটা করতেন। কিন্তু এইবারে যে হয়েছে, সরাসরি নিজেদের মধ্যে একটা বিপ্লব সংগঠিত হয়েছে। এবং সেই বিপ্লবের মাধ্যমে যিনি বলতেন যে আমি পালাবার মতো লোক না, এবং এই কথা তিনি পরিষ্কার বলেছেন তার ক্যাবিনেট মিটিংয়ে, যে আমার সম্বন্ধে বলা হয় আমি নাকি পালিয়ে যাব। এবং সেখানে দেখুন তিনি বলেছেন যে শেখের বেটি পালায় না। এমনকি ওবায়দুল কাদেরও বলেছেন যে মানে শেখের বেটি পালাবে না। কিন্তু শেষ পর্যন্ত এই তার দলের সব নেতা কর্মীদেরকে রেখে, আমি জানি না কতজন বিদেশে গেছে বা দেশের মধ্যে আছে, তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো
যে যার এত মায়া দলের প্রতি, তারপরে তার নেতাকর্মীদের প্রতি, তাদেরকে ফেলে রেখে আপনার একেবারে 10-45 মিনিটের কথা বলা হয়, কিন্তু ওনার সিদ্ধান্ত আমার মনে হচ্ছে যে 10 মিনিটের মাথায় উনি খুব তাড়াহুড়া করে উনি হেলিকপ্টারে উঠে এই সমস্ত লোককে ফেলে রেখে উনি চলে গিয়েছেন। সুতরাং এই যাওয়াটা কিন্তু আগে স্বৈর শাসকের মতো যাওয়া হয় নাই, এবং এই যাওয়াটা একটা ভিন্ন ধর্মীয় অবস্থার মধ্যে দেশটাকে রেখে গেছে, এবং এই দেশটাকে এমন অবস্থায় রেখে গেছে যে যেখান থেকে উত্তরণ করা, যাতে তিনি এমন সব কাজ করে গেছেন যে যাতে এইখানে কেউ ক্ষমতায় এসে দেশটাকে আবার পুনর্গঠিত করতে না পারে খুব সহজভাবে। আপনি এর সহজে অনুমান করতে পারেন যে আমার জীবনে তো আমি দেখিই নাই, দাদার জীবনে দেখেছে কি না, যে গণভবনের ইটও মানুষ খুলে নিয়ে যায়। তো এখন মানুষের মধ্যে এতটাই ক্ষোভ উনি সঞ্চার করে গেছেন, যেটা অতীতে কোনো ফ্যাসিস্ট সরকাররাও করে নাই, যেটা এই 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 সম্প্রতি শেখ হাসিনা সরকার করে গেছে। তো সেখান থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার, ইউনূস সাহেবের সরকার চেষ্টা করছে, এবং আমরা মনে করি যদি এই চেষ্টাটা তারা অব্যাহত রাখে, তাহলে পরে গণতন্ত্রের পথ তাদেরকে সুগম করতে হবে, এবং গণতন্ত্রের পথ সুগম করার সাথে সাথে আরও অনেকগুলো কাজ তাদের হাতে আছে, সেগুলো তাদের করতে হবে। যেমন ধরেন বিচার ব্যবস্থা, যে দেশে বিচার ব্যবস্থা না আছে সেই দেশে কিন্তু যতই আপনি মানুষের স্বাধীনতা দেন আর মানবাধিকারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, সেটা কিন্তু কোনোটাই বাস্তবায়িত হবে না। আমি একজন আইনজীবী, সেই হিসেবেই বলছি যে 3টি বিভাগের মধ্যে এই বিচার বিভাগটাই হচ্ছে সবচেয়ে আপনার গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন বলা হয়। সেইটাকে পর্যন্ত একেবারে ধ্বংস করে দিয়েছে, আপনার নিম্ন পর্যায় থেকে উপর পর্যন্ত আর কি। অর্থাৎ এই তাদের কথা ব্যতীত গাছের পাতাও নড়ত না। এই যে দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিচার বিভাগের দ্বারে দ্বারে কান্দাকাটি করেছি, এমনকি চিফ জাস্টিসের দ্বারে গিয়েও কান্দাকাটি করেছি যে আপনারাও তো মানুষ, এই মানুষটা মরে যাচ্ছে কিন্তু তাকে আপনারা বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছেন না। এই যে দিচ্ছেন না, এইটাও তো আল্লাহর আরশ আপনাদের উপরে নাখোশ হবে। তো সেটাই আলটিমেটলি হয়েছে, এবং সেই নাখোশের থেকে আজকে দেখেন তাদের তো বিদায় হইতেই হয়েছে, একটু করুণভাবে বিদায় হতে হয়েছে। বাকি জিনিসগুলো দাদা বলবেন। আসছি, আবারও আপনার কাছে যাচ্ছি, আমাদের আরেকজন আলোচক আছেন, অধ্যাপক ডক্টর সুকুমার বড়ুয়া, আপনার কাছে যাচ্ছি। প্রশ্ন একটি, যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম, সে একই বিষয় একটু আপনার কাছ থেকেও শুনবো। এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, তার 1.5 মাসটা, এটাকে একটা সময়সীমা হিসেবে ধরে আসলে এটাকে মানে 1.5 মাস মানে যে একটা খুব গুরুত্বপূর্ণ কিছু, সেই অর্থে না, একটু পর্যালোচনা করার চেষ্টা। আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রতিটি মানুষের এরকম প্রশ্ন, সময় তারা বোধহয় গুনে গুনে দিন পার করছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে, বিশেষ করে ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার, মানুষ চেয়ে আছে এই সরকারের ভালো মন্দ, এবং তারা যে আশাকাঙ্ক্ষা নিয়ে আমাদের যে একটা বিজয়ের সূচনা করেছিল, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সকলেই শরিক হয়েছিল, অংশগ্রহণ করেছিল, সেই জনতার আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হচ্ছে এই সরকারের মাধ্যমে, এই সময়ের মধ্যে তারা সকলেই কিন্তু সেদিকে তাদের দৃষ্টিপাত। এই জন্য আমি আজকে দেশের বাইরে এবং আমাদের বাংলাদেশে যারা আছে দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন জানাই যে আজকের এই যে বৈশাখী টিভির মাধ্যমে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তো আমাদের তো সময় কম কথা বলার, তবে কিছু কিছু কথা আমার মনে হয় বলতে হবে আমাদেরকে, যেহেতু আমরা এখানে আমন্ত্রিত হয়েছি।
আমি মনে করি সময়টা বেশি 1.5 মাস একটা সরকারের জন্য বেশি না। প্রথমে আমি বলবো ইউনূস সরকারকে অভিনন্দন জানাবো, তারা বিশেষ করে ছাত্র জনতার মাধ্যমে যে একটা দেশের মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, অন্য কিছু না হোক আমরা একটা বিজয় পেয়েছি এবং সকলের কথা বলার, আমাদের বাক স্বাধীনতার, গণতান্ত্রিক অধিকার, চারদিক থেকে মানুষের যে একটা কোলাহল, মুক্ত আবহাওয়া, সবাই কিন্তু জাগ্রত হয়েছে, জেগে উঠেছে বাংলাদেশের মাটি মানুষ। এই জন্য আমার মনে হয় এটা একটা শুভ দিক আমাদের জন্য। তো এই শুভ দিকের মধ্যে যে সময়টা আমরা পেয়েছি, বিশেষ করে 1.5 মাস, একটা অভ্যুত্থান যখন হয় দেশে, এই অভ্যুত্থানটা আমাদের যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, অত্যন্ত প্রসিদ্ধ দেশের এবং দেশের বাইরে, তিনি অত্যন্ত পরিচিত মুখ, তিনি ধীরে ধীরে যে কথাটা বলছেন আমি শুনছিলাম, যে আমি যেটা মনে করি একটা অভ্যুত্থান যখন হয় আমার দৃষ্টিভঙ্গিতে একজন শিক্ষক হিসাবে আমি যেটা মনে করি, তখন কিন্তু অনেক কিছু ভেঙে পড়ে। যেমন বলছিলেন তিনি, এমনকি গণভবন যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকতেন, সেখানে আমরা কখনো দেখিনি এরকম গণভবনের আমাদের বাংলাদেশের মাটিতে হবে। তো সেই কথাটি তিনি বলছেন, সেই প্রেক্ষিতে আমি যাচ্ছি না। তো অভ্যুত্থানের পর দেশকে গড়া, দেশের সব কিছুকে মেরামত করা, এটা সময়ের ব্যাপার, এটা ঠিক, আমি মানি। তবে কিছু কিছু ক্ষেত্রে যেই বিষয়গুলো আমাদের খুবই সামনে আনা উচিত, দেশের জনগণের জন্য কল্যাণময়, সুখকর, এবং দেশ শান্তিপূর্ণভাবে থাকবে, দেশের একটি আলো জ্বলবে, ভবিষ্যতের রূপরেখা কী হবে, আমাদের সামনে কি আছে, পথ কি হচ্ছে, আমরা এই যদি মেরুকরণগুলো, পথগুলো যদি আমরা জনগণকে দেখাতে পারি, যে আমার মনে হয় দেরি হচ্ছে, আমাদের বিলম্ব হচ্ছে, পথ চলা আমাদের বিলম্ব হবে, আমাদের অ্যাচিভমেন্ট গোল অর্জন করা বিলম্ব হবে, কিন্তু নতুন সরকার যখন আসলো, তাদের যেটা ফিচার থাকে, এটা তাদের যেটা পরিকল্পনা থাকে, পরিকল্পনাগুলো যখন আমরা সামনে দেখব, যে এই পরিকল্পনাগুলো আমাদেরকে নির্দেশ দিচ্ছে, আমরা সামনে এগুচ্ছি, তো আমার মনে হয় সেখানেও কিন্তু কিছুটা প্রশ্ন আছে আমি যেটা বলছি, তবে সময়টা এখনও সেভাবে পার হয়নি। এইখানে দুইটি বিষয় আমার মনে হয় আমাদেরও জানা উচিত। আমার মনে হয় অভ্যন্তরীণ এবং দৃশ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে দুটো বিষয় থাকে আমার দৃষ্টিভঙ্গিতে। আমি তো রাজনীতির ছাত্র নই, শিক্ষকও নই, আমি বিশেষ করে একটা মানে মানবতাকে আমি বেশি, মানবিক মূল্যবোধকে কিন্তু আমি বেশি প্রাধান্য দিই। তো এখানে কৌশলগত দিক হলো, রাষ্ট্রের প্রথম হচ্ছে অভ্যন্তরীণ দিকে তাদের যেমন নজর থাকবে, ঠিক পাশাপাশি জনগণের দৃশ্যমান উন্নতি, সমৃদ্ধি এবং শান্তি, কল্যাণময়তার মধ্যে যে কাজগুলো করা উচিত, মানুষকে শান্তির পথে নেওয়া, মানুষ যাতে তার হৃদয়ের মধ্যে একটা আশা সঞ্চার হয় যে আমরা কাজগুলো করছি, তারা দেখে যাতে সুখী হয়, খুশি হয়, এরকম কিছু কাজ কিন্তু তাদের দৃশ্যমভাবে করা উচিত বলে আমি মনে করি। এটা একটি আমার মনে হয় যে গুড গভর্নেন্স যেখানে বলা হয়, সুশাসন, আমরা সেটাকে লক্ষ্য করি। তো ইউনূস সরকারের কাছ থেকে আমার মনে হয়, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে মানুষের আশা বেশি এই কারণে আমি আপনাকে সামনে রেখে বলছি, যিনি ক্ষমতা নিয়েছেন, যিনি সরকারের প্রধান হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার, তিনি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত পরিচিত একদম প্রসিদ্ধ মানুষ। তার কাছে জাতীয় জীবনের যেমন কতগুলো অভিজ্ঞতা আছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক বলেই তিনি বিচরণ ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রে গিয়েছে, তিনি তার মধ্যে সেই অভিজ্ঞতাগুলো তার মধ্যে আছে, এই অভিজ্ঞতাগুলো তিনি অর্জন করেছেন। এখন তিনি যদি এই দেশকে সাজাতে চান, এই দেশ তো তিনি এখানে বড় হয়েছেন, এই দেশে বড় হয়েছেন, জনগণের চাহিদাগুলো কী কী, তার মধ্যে একটা ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, তিনি দেশের একদিন প্রধান হবেন। আমি যতটুকু জানি তার এই আশাটা কিন্তু পূর্ণ হয়েছে। তো পূর্ণতার দিক থেকে তিনি যখন পূর্ণতা পেয়েছেন, তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, কিন্তু দেশের এবং জনগণের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারেন তিনি। কারণ আমরা চেয়েছিলাম এরকম একজন নোবেল বিজয়ী, যিনি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান, তো তার কাছ থেকে তো জনগণের আশা বেশি থাকবে, তার বিচরণ কিন্তু আন্তর্জাতিক বলে অত্যন্ত সক্রিয়। এই জন্যই আমার মনে হয় জনগণের আশাটা কিন্তু বেশি, কিন্তু সময়টা এখনও কম, আমি ওইভাবে বলবো না, তবে তারা কাজ করছে। যেমন ফরিদা আফা যে কথা বলছেন, যে আমাদের এখানে শুনলাম যে সেখানে তিনি বেশ কয়েকটি কথা বললেন, তিনি খুব ভালো কথা বলছেন। কারণ 15 বছরের শাসন
এমন একটা রুদ্ধ অন্তরীণ আমরা থেকেছি সেখানে। এমনকি আমার যে যিনি সুপ্রিম কোর্টের একজন খ্যাতনামা আমাদের আইনজীবী, তিনি বললেন, দেখেন একজন 3 বারের প্রধানমন্ত্রী, তাকে কীভাবে অন্তরীণ রাখা হয়েছে। সাধারণ মানুষের কথা বাদিয়ে দিলাম, গতকাল আমাদের একটা অন মিডিয়াতে সেরকম কথা হয়েছিল, যেটা অনলাইন মিডিয়া উদ্বোধনের সময় আমি সেখানে ছিলাম। এবং আমাদের অনেক মানুষ যারা সাপোর্ট করে, যে বিএনপিকে সাপোর্ট করে না, আওয়ামী লীগের ব্যাপারে কট্টর আওয়ামী লীগ, তারা কিন্তু বলছে যে না, এটা খুব খারাপ কাজ করেছেন তিনি। কে? সাবেক প্রধানমন্ত্রী, যিনি চলে গেছেন আমাদের কাছ থেকে। এই কাজটি তার করা উচিত ছিল না, খুবই অন্যায় কাজ করেছে। তো এইসব কথাগুলো যখন আমরা লাউঞ্জে, শিক্ষক লাউঞ্জে, ক্লাবে যখন শুনি এবং শিক্ষকদের কাছ থেকে যখন চলি, কারণ তারা তো সমাজের একটা শ্রেণীর মানুষ, কিন্তু মূল্যায়নের জায়গাটা কোথায় তাহলে? আমার মনে হয় এইভাবে একটা সরকার 15 বছর যে কীভাবে জগদ্দল পাষাণের মতো, পাথরের মতো তারা কিন্তু সেখানে ছিল, যে ফরিদ আপস সেই কথাটি বলছেন, এগুলো সরাতে গেলে কিন্তু একটু সময়ের প্রয়োজন, এটা ঠিক। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়, যেটা মনে করি, এখানে 3টা বিষয় আমার দৃষ্টিভঙ্গিতে সামনের পথে আমাদের খুবই আমরা গভীরভাবে এটাকে পর্যবেক্ষণ করতে হবে। আপনার কথা শেষ হলে আমরা বিরতিতে যাব, আপনি বলুন। আমি বলি। তো কেন এখানে 3টে বিষয় হচ্ছে, এই আমাদেরকে শুধু আমাদের দেশের দিকে তাকালে হবে না, আমাদের দেশের দিকে দৃষ্টিপাত করলে হবে না, কারণ এটাকে বাংলাদেশ এখন কিন্তু বিশ্বের মধ্যে কিন্তু খুবই একটা সমালোচনার দেশ হয়ে গেছে, সমালোচনার দেশ। অর্থাৎ এই সরকারের পতনের পরে বিশ্বের মধ্যে আমার মনে হয় যদি কোনো মেইন কোনো দৃষ্টিপাত থাকে, প্রধান দৃষ্টিপাত হয় বাংলাদেশকে নিয়ে। কারণ পরাশক্তিরা, চারপাশে যে পরাশক্তিগুলো আছে তারা যেমন দৃষ্টিপাত, এবং আমাদের চারপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদের দৃষ্টি আছে, এবং এখানে একটা রোহিঙ্গা সমস্যা আছে, আন্তর্জাতিক সমস্যা আছে। এই জন্যই আমার মনে হয় গ্লোবাল যে দৃষ্টিভঙ্গিকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি আমার দৃষ্টিতে। কারণ আমি শিক্ষক, আবারও বলছি, আমি রাজনীতির পাঠদান করি না, রাজনীতি কোনো সেভাবে আমি বুঝিও না, সেখানে আমার জ্ঞান খুবই সীমিত। আমি মনে করি এখানে 3টি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে অভ্যন্তরীণ। এই রাজনীতির মধ্যে আমাদের অভ্যন্তরীণের রাজনীতির যে ধারা বর্তমান, অনেকে আমাদের দেশকে কিন্তু আমরাই চাচ্ছি যাতে এখানে এই দেশের মধ্যে অশান্তি তৈরি হোক, সেরকম একটা ধারা কিন্তু তৈরি হয়েছে আমাদের দেশে। পারস্পরিকভাবে ক্ষমতা যারা চলে যায়, অন্যরা ক্ষমতায় যাতে শান্তিপূর্ণভাবে করতে না পারে এবং সেইভাবে যাতে তারা কাজগুলো করতে না পারে, সেরকম একটি, কারণ তাদের দল, তাদের মতের আদর্শ সব কিছু থেকে যায়। এবং সেরকম একটা অভ্যন্তরীণ এখানে আছে, যারা অন্যান্য কম্পোনেন্ট যেগুলো বডিগুলো আছে, রাষ্ট্রের যে উপাদানগুলো আছে, সেখানে তারা সক্রিয় হয়ে কাজগুলো করে। যেমন ধরুন, আমি যদি বলি, এখন তো আওয়ামী লীগ সরকার চলে গেছে, কিন্তু তাদের প্রশাসনের অনেক মানুষ কিন্তু এখানে আছে, এখনও ক্ষমতায় অধিষ্ঠিত, সব মানুষ তো চলে যায়নি। তো তাদের ভিতরে যে আদর্শিক একটা রাজনীতি, দীর্ঘদিনের যে তাদের লালিত যে একটা আদর্শিক রাজনীতি আছে, এটা তো ম্লান হয়নি, এটা কিন্তু অন্তর থেকেই গেছে। তো এদের এই অভ্যন্তরীণ যে কিছু বিষয় কিন্তু এখানে কাজ করছে। দ্বিতীয় হলো, প্রতিবেশী রাষ্ট্রসমূহ আমাদের পাশে আছে, আমাদের একটা বৃহৎ রাষ্ট্র আছে, তার পাশে কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো আছে। এদিকে মিয়ানমার, এদিকে আমাদের বড় পরাশক্তি চীন, এদিকে ভারত, এদিকে নেপাল, এদিকে ভুটান, এবং পার্শ্ববর্তী হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। সেই ভূ রাজনীতির, এই যে গ্লোবাল রাজনীতির কিন্তু জিনিস আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে। একটা দেশ যখন অস্থিতিশীল হয়ে যায়, একটা অভ্যুত্থান ঘটে, সকলের নজর কিন্তু সেই দেশের প্রতি আসে। এটা একটা দিক। আমি শেষ করছি একটা বিষয় দিয়ে। সবচেয়ে বড় হচ্ছে এটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক দৃষ্টিবাদ, আন্তর্জাতিকভাবে এই সুযোগের মধ্যে আন্তর্জাতিক যে যারা দেশকে নানাভাবে তারা ব্যাঘাত ঘটাতে চায়, নানাভাবে তারা মানে ক্ষমতা প্রয়োগ করতে চায়, এই সুযোগের মধ্যে কিন্তু তারও কিন্তু বসে থাকে না। অস্থিতিশীল অভ্যুত্থান হওয়ার পরেই অনেকে এই সুযোগটা খোঁজে, অভ্যন্তরীণ, প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে। তো এই 3টাকে নিয়েই কিন্তু আমার দেশ এখন চলতে হবে। ইউনূস সরকারকে 3টাতে কিন্তু তার দৃষ্টিপাত রাখতে হবে গভীরভাবে। আমাদের আলোচনা চলবে, একটা বিরতিতে যাচ্ছি, তারপর ফিরবো আপনাদের কাছে আবারও আলোচনায়। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি
আলোচনায় আজকের অতিথিদের সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা মনে করছেন যে তত্ত্বাবধায়ক সরকারের চেয়েও অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা ও দায়িত্ব অনেক বেশি। এটা আমার দাদাও বলেছেন আপনার কাছে। ওনাকে তো আমি খুব সম্মান করি এবং খুব ভালো বলেন আর কি। উনি খুব ভালো ভালো কতগুলো কথা বলেছেন। আচ্ছা দেখুন, হ্যাঁ আশা থাকা ভালো। ক্যান্সার একটা রোগ আছে, তো ক্যান্সার রোগ অপারেশন করলে ভালো হয়, কিন্তু অপারেশন যদি আপনার সাকসেসফুল না হয়, জার্মটা যদি থেকে যায়, তাহলে কিন্তু সমস্ত বডিতে ছড়িয়ে পড়ে এবং সে বডিতে ছড়িয়ে পড়লে সে ব্যক্তি আর কিন্তু বাঁচে না। তো এখন আমাদের দেশটাকে এমনভাবে রেখে পালিয়ে গেছেন ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার, যে এটা একটা ক্যান্সার জার্ম ঢুকিয়ে দিয়ে গেছে সব ক্ষেত্রে। আপনি দেখবেন যে কোন সেক্টরটা আপনি সংস্কার করবেন। বিচার বিভাগ সংস্কার করতে যাবেন, তখন দেখবেন যে এইটাকে এমন একটা স্তর করে রেখে গেছে, এইটাকে ঠিক করতে হলে পরে একেবারে স্তরে আস্তে আস্তে একেবারে নিচের স্তরে আসতে হবে। আচ্ছা, আপনি প্রশাসনে বলেন কয়েক ধাপ, গত 17 বছরে কয়েকটা ধাপ সৃষ্টি করে গেছে। এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, অর্থাৎ সর্বক্ষেত্রে এইরকম করে রেখে গেছে। আর আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ করে আমরা দ্বারস্থ হই পুলিশের উপরে, কিন্তু সেই পুলিশ বাহিনীকে এমনভাবে সৃষ্টি করে গেছে, আপনি দেখেন এখন পর্যন্ত এতবার হোম মিনিস্টার বলা সত্ত্বেও সমস্ত পুলিশ কিন্তু এখনও যোগদান করে নাই, এখনও ফিরে আসে নাই। তারপরে হলো আপনার কিছু দুর্বৃত্তায়িত লোকেরা বলেন, আর যেভাবেই বলেন না কেন, প্রায় 200-র মতো থানা লুট হয়ে গেছে। তো সেখান থেকে তো শতে শতে অস্ত্র বাইরে চলে গেছে, কটা অস্ত্র উদ্ধার করা গেছে। সুতরাং বিষয়টি খুব একটা সহজ বিষয় নয়। তারপরেও আমি বলবো যে দাদাও বলেছেন, খুব ভালো বলেছেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী ইউনূস, তার প্রতি মানুষের কিন্তু আশা অনেক, যে উনি পৃথিবীর সব দেশের সাথে তার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের মাধ্যমে তিনি দেশটাকে একটা ভায়াবল অবস্থার মধ্যে নিয়ে এসে একটা রাজনৈতিক সরকারের হাতে উনি দেশটাকে গণতান্ত্রিকভাবে তুলে দেবেন। এটা মানুষের মধ্যে কিন্তু এই আশার সঞ্চার করেছে। এখন কথাটা হচ্ছে যে একজন ব্যক্তির একার পক্ষেই কিন্তু সমস্ত সাকসেস সম্ভব নয়। তাকে দেখতে হবে তিনি যে সমস্ত উপদেষ্টাদেরকে নিয়েছেন, তাদের কর্মদক্ষতা এবং তাদের এইমস অ্যান্ড অবজেক্ট, এগুলোর দিকেও তাকে নজর দিতে হবে। সেজন্য আমি একটু আগে যে কথা বলেছি, যে আপনি মানবাধিকার যদি রক্ষা করতে চান, তাহলে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। যদি আইনের শাসন দিতে চান, বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। যদি আপনি এই যে কি বৈষম্য, সমাজের মধ্যে যে বৈষম্য, আমরা তো বলি বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু সমাজেও কিন্তু একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। আপনি বিগত সরকার যে ফ্যাসিস্ট সরকার, তারা এই আপনার মেগা প্রজেক্টের নামে আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন এবং এই টাকা বিভিন্নভাবে ওয়ার্ল্ড ব্যাংক বলেন, বিভিন্ন জায়গার থেকে লোন এনে
আপনার এই পোলাও মাংস খেয়েছেন, এই টাকাগুলো বিদেশে যাওয়ার ফলে এই দেশে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। আপনি দেখেন, আমরা আগেও বলেছি, এখনও বলি যে এই যে কতগুলো ব্যাংক এবং এমন সব লোকেরা ব্যাংক করেছেন, তারা এই সরকারে যাওয়ার আগে তাদের ব্যাংক তো ভালো কথা, তাদের গাড়ি চালাবার মতো কিছু ছিল কিনা আমার কাছে সন্দেহ আছে। তো সেই জন্য এই সরকারকে একটা রোড ম্যাপ দিতে হবে। 1.5 মাস কিন্তু খুব বেশি সময় না, কিন্তু তারপরেও সরকারকে একটা রোড ম্যাপ দিতে হবে তারা ইনফ্যাক্ট কি করতে চায়। দেশের মানুষ কিন্তু জানতে চায় যে এই সরকার আলটিমেটলি আমাদেরকে কোথায় নিয়ে ছেড়ে দেবেন, কি সমুদ্রের মধ্যে ছেড়ে দেবেন না আমাদেরকে এই স্থলে ছেড়ে দেবেন। এটা কিন্তু এদেশের মানুষের মধ্যে একটা চাহিদা আছে, যে কারণে অনেক সময় বলা হয়, রাজনীতিবিদরা বলেন যে আমরা দীর্ঘদিন আন্দোলন করার ফলে শেষ অবস্থার সৃষ্টি করেছে ছাত্র জনতা। আবার আরেকটি রাজনৈতিক দল বলেন যে সব আন্দোলন করেছি আমরা। ছাত্ররা বলেন যে আমাদের আন্দোলনে পদত্যাগ হয়েছে। সুতরাং এই সবগুলো জিনিস বিচার বিশ্লেষণ করে তারপরে এই সরকারকে এগোতে হবে, এবং সেই জন্য জনগণকে কিন্তু আরও সম্পৃক্ত করতে হবে। জনগণকে যদি সম্পৃক্ত না করে যদি আপনি কোনো কিছু করতে যান, কিচ্ছু হবে না। কাজেই আমার ধারণা হচ্ছে যে এই লাইনে যদি বর্তমান সরকার প্রধান যদি কাজ করেন, তিনি সাকসেসফুল হবেন। তিনি যদি সাকসেসফুল না হন, তাহলে বলে এদেশের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় হবে। এই যে ছেলেপেলেরা যারা যে রক্ত দিল, এই যে গুলি খেলো, তার সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। কাজেই আমার মনে হয় সকলকেই এগিয়ে আসা দরকার, যাতে এটা ব্যর্থ না হয়। দাদা আর একটা কথা বলছে, ভূ রাজনীতি। আমরা একটা এমন একটা ভূ রাজনৈতিক অবস্থার মধ্যে আছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা কিন্তু আমাদেরকে এখনও সাহায্য সহযোগিতার মধ্যে আগাইয়া আসছে না। আসছে দেখলাম মাত্র বোধহয় বিএনপির সাথে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার কথা বলেছে, কিন্তু সরকার প্রধান যিনি, তিনি কিন্তু এখনও মুখ খুলেন নাই যে এই দেশের যে শাসন ব্যবস্থা যেভাবে চলছে সেটাকে তারা ঠিক ওইভাবে সাহায্য করবেন, সেরকম অবস্থার মধ্যে কিন্তু এখন তারা নাই। সেই জন্য আমাদের দেখেন অনেক সমস্যা, ওই যে বললেন মায়ানমার সমস্যা, এইটা একটা কঠিন সমস্যা। আর একটা হলো এই অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেখেন এই খুব খারাপ অবস্থা। বিরতির পর ফিরে আবার আপনাদের কাছে, কারণ আমাদের আরেকটা বিরতি এখন সময় নিতে হচ্ছে, এবং বিরতির পর ফিরে এসে আমরা ডক্টর সুকোমল বড়ুয়া একটু আপনার সঙ্গে কথা বলবো। যাচ্ছি একটা বিরতিতে, ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে সবাই আরেকটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর। আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। ডক্টর সুকোমল বড়ুয়া, আসছি আপনার কাছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এমনভাবে কাজ করতে চাইছে যেন পরবর্তী নির্বাচিত সরকার প্রশ্নহীনভাবে তাদের রেখে যাওয়া কাজ এগিয়ে নিতে পারে। এটা এই সরকারের এই একজন উপদেষ্টার বক্তব্য। সেই জায়গা থেকে এবার একটু আপনার কথা শুনব। আপনাকে ধন্যবাদ জানাই আবারও। প্রথমে বলি, আমাদের যে কথাটা বলছিলাম, আমরা একটা দেশ যখন স্বাধীন হয়, বিজয় লাভ করে, আশা, বুক ভরা আশা থাকে মানুষের। তো এই আশার মধ্যে আমরা সবচেয়ে বড় আশা ছিল মানুষের একটা সুষ্ঠু নির্বাচন এবং জনগণের যে ভোটাধিকার দেওয়ার যে তাদের অধিকার, দীর্ঘদিন থেকে কিন্তু আমরা বঞ্চিত রয়েছি।
এটা জনগণের কাছে, আপামর জনসাধারণের কাছে কিন্তু একটা বড় চাহিদা। তো এই চাহিদা কতটুকু পূরণ হবে আমি জানি না, বর্তমান সরকার কতটুকু পূরণ করতে পারবে আমি জানি না। যদি এটা সফল হয় তাহলে তো আমাদের জন্য অত্যন্ত, এই দেশের জন্য আমাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক একটা কাজ হবে, দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে। আমি একটা কথা বলি, আমাদের যে আইনজীবী, সিনিয়র আইনজীবী যিনি সুপ্রিম কোর্টের, উনি এই কথাটা বলছে ভালো, আশা থাকে, কিন্তু প্রফেসর ইউনূসের প্রতি মানুষের ভালোবাসা অনেক, আশা এবং ভালোবাসা দুইটাই ছিল। এবং আজকের আমরা দেখেছি একটা পত্রিকাতে, আপনিও জানেন যে এতদিন কিন্তু সেই কথাটা আমরা শুনিনি, কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের কাছ থেকে শুনিনি, কিন্তু তিনি নোবেল বিজয়ী বলেই, আন্তর্জাতিক বলে তার একটা স্থান আছে বলেই, মর্যাদা আছে বলেই, এটা আমরাও খুশি যে আন্তর্জাতিক বলে তার একটা মর্যাদা। ভিন্ন মঞ্চে ভিন্ন ভূমিকায় প্রফেসর ইউনূস কিন্তু গমন করবেন জাতিসংঘের মধ্যে, ভিন্ন মঞ্চে ভিন্ন ভূমিকায়। কোনো সরকার প্রধানে কিন্তু ভিন্ন মঞ্চে, মানে একটা বিশ্বমঞ্চের মধ্যে ভিন্ন ভূমিকায়। তো বিশ্বমঞ্চের মধ্যে ভিন্ন ভূমিকায় তিনি যাচ্ছেন, তাহলে সেখানেও একটা বিশাল আশা আছে আমাদের। আন্তর্জাতিকভাবে আমরা কতটুকু আমরা এই দেশের প্রতি আমরা সম্মান বা মর্যাদা আমরা সেটা আদায় করতে পারবো, সেটা একটা বিষয়। আপনি যে কথাটা বলছেন সেখানে আমি একটা খুবই প্রশ্নবোধক একটা চিহ্ন। আমার মনে হয় এটা যেটা বলছি, এই সরকার আমাদেরকে এগিয়ে দেবে, অবশ্যই এগিয়ে দেবে। তারা কিছু কাজ করছে, এটাকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। কিছু কিছু মানুষ আমাদের কাছে খুবই পরিচিত, যারা দায়িত্ব গ্রহণ করেছে, তারা নির্ভেজাল, এটাও ঠিক। আমি যারা উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদেরকে তো চিনি, কারণ তারা তো আমাদের দেশের মানুষ, নানা কাজে তারা আমাদের কাছে সম্পৃক্ত হয়েছে, আমরা তাদের সঙ্গে সংযুক্ত হয়েছি, খুবই সাদামাটা মানুষ। তবে রাজনৈতিক দিক থেকে তারা কতটুকু সফলতা আনবে বা তাদের কতটুকু আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি, এখানে একটা প্রশ্ন থেকে যায়। কারণ তারা যে রাজনৈতিক কোনো অভিজ্ঞ না, দক্ষ না, কারণ এই দেশের যে রাজনীতিটা খুবই কঠিন। তো সেই দিক থেকে যদিও তারা এগিয়ে নিয়ে যায়, তারা এগিয়ে দেয়, এর মধ্যে এগিয়ে দেওয়াটা কত দিনের? আমাদের রাজনীতির যে আমরা যে সেই লক্ষ্যে যে চাহিদা মানুষের আছে, যে একটা সুষ্ঠু নির্বাচন চাই, এবং আমাদের যিনি মহাসচিব মহোদয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত সিনিয়র এবং অত্যন্ত ভালো মানুষ, তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একটি মানুষ, তিনিও বলছেন যে নির্বাচনকে বেশি দেরি করা যাবে না। কারণ নির্বাচনকে দেরি করতে গেলে কি হয়, দেশের মধ্যে নানা ধরনের যে বডিগুলো থাকে, আমি যে কথাটি বলছি, যেগুলো অপকর্মের মধ্যে লিপ্ত থাকে, দেশকে অশান্তি অস্থিতিশীল করতে চায়, তারা কিন্তু সেখানে নানাভাবে কাজ করে দেশের মধ্যে ওই পরিবেশকে দূষণ করে ফেলে, যাতে নির্বাচন সুষ্ঠু না হয়, এবং নানা ধরনের অপরাধগুলো সেখানে সংগঠিত হয়। কারণ আমাদের দেশ তো এখনও সেই রকম, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশের মানুষকে আমরা সেই মর্যাদা নিতে পারিনি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আধুনিক বিশ্বের মধ্যে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে, যদিও আমরা মানব সম্পদে আমরা অনেক উন্নত, জনশক্তিতে অনেক উন্নত, নানা কর্মে আমরা অনেক উন্নত, কিন্তু আমার মনে হয় আমাদের কিছু কাজে আমরা বোধহয় পিছিয়ে আছি পৃথিবীর অন্যান্য দেশ থেকে। সেই জায়গা থেকে না হলে কিভাবে হয়, এই যে ভোটগুলো হয়েছে আমাদের সামনেই তো হয়েছে, যারা আমাদের ভোটের দায়িত্বে যারা ছিল তারাও তো আমাদের দেশের মানুষ, তো তাদের কি বিবেক ছিল না, বিবেকের চোখ ছিল না? আমাদের হাতের 1 মিনিট সময় আছে, তো এই জন্য আমার মনে হয় এখানে আশার সঙ্গে যে কথাটা বলছি, আমি একটি কথা বলতে চাই, আমার মনে হচ্ছে এখন আমাদের দেশের জন্য, আমি যেটা মনে করি শেষ কথা, তুষার শৃঙ্গ, এভারেস্ট, এই দেশের যদি আমি মনে করতে, এই এভারেস্ট শৃঙ্গে যদি আমি যেতে চাই, আমার সামনে কিন্তু আমার মনে তুষার আবৃত তুষার শৃঙ্গ এভারেস্টের চূড়ায় যদি আমাকে যেতে হয়, আমাদের এখন আমাদের এই বর্তমান সময়টা, এখানে আমাদের মধ্যে আমার 3টে শর্ত লাগবে। একটা শর্ত লাগবে আমাদের অনিবার্যতা, 2টা শর্ত হচ্ছে অপরিহার্যতা, 3টা হচ্ছে আমার কর্মপ্রবাহ সৃষ্টি করা। কর্মের মধ্যে সেখানে ইতিবাচক কর্মগুলো থাকবে আমাদের মধ্যে, সচল করার ক্ষেত্রে, ওই যাওয়ার ক্ষেত্রে এভারেস্ট শৃঙ্গে আমি যাব, শীর্ষে পৌঁছবো, তুষার শৃঙ্গ আমি সেখানে আমি গমন করব, ওই যে তেনজিং হিলারির মতো। এখন ইউনূসকে কিন্তু সেই দায়িত্ব নিতে হবে। ইউনূস সরকারের কাছে চাই আমি,
আমরা চাই, আমরা আশাবাদী তারা কাজ করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, কারণ তারা একটা বিজয় চিনিয়ে এনেছে আমাদের জন্য। সকলকে ধন্যবাদ জানাবো। তবে আমরা আশা করি তারা আমাদের যেই তুষার শৃঙ্গে অবতরণ করার, সেখানে যাওয়ার যে একটা পথ, যে কথাটি বলছেন, একটা রোড ম্যাপ আমাদেরকে দেবে। আমরা কিভাবে যাচ্ছি আমরা সকলেই কিন্তু সেই দৃষ্টিতে দেখব। ওই উচ্চতেই আমাদের দৃষ্টি থাকবে, আমাদের কাঙ্ক্ষিত এবং আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন যাতে আমাদের পূরণ হয়। এবং বিশেষ করে গণতান্ত্রিক মুক্তি অধিকার থাকবে, রাজনৈতিক অধিকার মুক্তি থাকবে, অর্থনৈতিক মুক্তি থাকবে, সামাজিক শান্তি এবং সম্প্রীতি থাকবে, সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আলোচনায় সঙ্গে থাকার জন্য। কাল আবার দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।